আহ, আমাদের যে ওই যে প্যারেন্ট থেকে যে চাইল্ড তৈরি করতেছি, হুম। তো স্যার যে ট্রি ডায়াগ্রামটা বলতেছে আর্ট করার জন্য, তো ওইটাই কি প্যারেন্ট থেকে তো চাইল্ড তৈরি হইতেছে, এখন প্যারেন্টেরও তো আরেকটা হাত থাকে, নিজেরও তো আরেকটা কাজ করে, ওইটা কি দেখাই দিব নাকি না দেখালেও চলবে? কি থাকে? প্যারেন্টের তো চাইল্ড তৈরি হইতেছে, প্যারেন্টের তো নিজেরও আরেকটা মানে প্রসেস চলতে থাকে, শুধু তো প্যারেন্ট চাইল্ড তৈরি হয় না। আচ্ছা, মানে আপনি ওই যেটা ড্র করতে বলছো ওটা ওখানে কি ড্র করবো, এটা এটা আস করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওটা তো প্যারেন্ট দুইটা থেকে শুরু হবে। লোকেট হয়। ওটা প্যারেন্ট থেকেই শুরু হবে। প্যারেন্ট থেকে মনে করেন প্যারেন্ট বানাবে হলো চাইল্ড এ। সো পি দিয়ে, পি লিখে নিচে যাবে এ। আবার এ যদি আরো দুটো প্রসেস বানাই, বি সি, এ দিয়ে নিচে টান দিয়ে যাবে হলো বি এন্ড সি। আই থিঙ্ক হ্যাঁ, কোশ্চেন। ও ঠিক বুঝতে পারছি, কিন্তু আমার কোশ্চেনটা হইতেছে প্যারেন্টেরই তো নিজস্ব আরেকটা লাইন থাকে। আপনি কি দেখাতে পারবেন? ভাইয়া ও অ্যাকচুয়ালি যে কোডের কথা মেবি বলতেছে, যে কোডের মধ্যে হচ্ছে আলাদা করে প্যারেন্ট কিভাবে বানানো হলো ওইটা মেবি দেখানো হয় নাই ও আচ্ছা ওরকম আচ্ছা। কিছু। না না, ওটা লাগবে না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন। আমরা কি হচ্ছে এক্সট্রা আমাদের ওই যে স্লাইডস এর সাথে সাথে যে নিজেদের নোটস বা এরকম এক্সট্রা পেজ কি নিতে পারবো? প্রিন্ট কপি নিতে পারবেন, তাছাড়া কিছু নিতে পারবেন না। হ্যাঁ, মানে প্রিন্ট করাই, মানে এমনিতে নোটস বা ওইসব কিছু না, জাস্ট মানে প্রিন্টেড ডকুমেন্টস গুলা এগুলা কি নিতে পারবো? নিতে পারবেন, সমস্যা নেই। সরি ভাইয়া, কথা একটু কেটে আসছে। প্রিন্টেড ডকুমেন্ট নিতে পারবেন, সমস্যা নেই। ও আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো ডাউট? আমার একটা জেনারেল কোয়েশ্চেন আছে। স্যার কিছু টপিক বলছিল যে এগুলো ইম্পর্টেন্ট, এর মধ্যে হচ্ছে পলিসি মেকানিজম, তারপর সিপিইউ স্কেজুলিং, রাউন্ড রবিন, চাইল্ড প্যারেন্ট প্রসেস রিলেটেড, তারপর জম্বি অরফ্যান প্রসেস রিলেটেড, তারপর মেসেজ প্যাসিং, মেল বক্স, শেয়ার্ড মেমোরি, এগুলা বলছিল আর কি। এগুলোর বাহিরে আর কোনো ইম্পর্টেন্ট টপিক আছে? আমাদের সম্ভবত এইগুলো থেকে প্রশ্ন পড়েছিল, তো এর বাইরে আর পড়ার মতো আমার মতে আর কিছু নেই। So, এইগুলো ভালোভাবে দেখে গেলে ইনাফ হবে। ভাই রাউন্ড রবিনটা কি একটু বুঝাবেন? রাউন্ড রবিন হলো সিপিইউ শিডিউলিং এর জন্য একটা প্রসেস। আচ্ছা, রাউন্ড রবিনটা হচ্ছে মেবি এটা বাদ দিয়ে দিয়েছে, আজকে স্যারকে আস্ক করেছিলাম তো স্যার এখনো পড়াননি ওইভাবে। রাউন্ড রবিন না থাকলে আর অন্য সিপিইউ শিডিউলিং যে প্রসেস গুলো আছে ওগুলো থাকতে পারে। হুম। পাইপ তো স্যার ক্লাসে পড়াইছে, সো থাকার কথা। আমাদের সেকশনে পড়াননি, সো আজকে আমি আস্ক করেছিলাম। তো স্যার বলেছেন যে ওই নেটওয়ার্ক টপিকসটার নাম আমি ভুলে গেছি। ওটা কি ছিল, নেটওয়ার্ক কমিউনিকেশন আর সামথিং, সো ওই টপিকসটা থাকবে না। হ্যাঁ, ওইটা আমাদেরও বলছে, বাট পাইপ আমাদের সেকশনে পড়াইছে, আমার সেকশনে হ্যাঁ, পড়ায়। মানে পাইপ পর্যন্তই হচ্ছে আছে, বাট রাউন্ড রবিন মোস্ট প্রবলি নেটওয়ার্কের পার্ট, নট পাইপের। Network, remote communication. হ্যাঁ, নেটওয়ার্ক কমিউনিকেশনের পার্ট মেবি। আর কেউ? আচ্ছা, আমি সবাইকে সাজেশন দিব যে কোশ্চেনের সলিউশনটা ভালোভাবে দেখে যাবেন। ভাই একটু আবার রিপিট করবেন, শুনতে পারিনি। কোশ্চেনের সলিউশন ভালোভাবে দেখে যাবেন। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া, ভাই, কোশ্চেনের ওইটা যদি প্রিন্ট করে নিয়ে যায় হবে? প্রিন্ট করে নিয়ে যাওয়া মানা, বাট স্যার কিন্তু দেখে না কে কি করছে। সো
যদিও নিয়ে যান তাহলে স্লাইডের মাঝখানে লুকিয়ে রাখবেন। ও ওকে ওকে। আর ভাই ওই টপিক গুলো যদি মানে ইম্পর্টেন্ট টপিক গুলো যদি আবার সিরিয়াল হয়ে বলে যেতেন তাহলে নোট করে এখন একটা রিভাইজ দেওয়া যেত। আচ্ছা, সিপিইউ প্রসেস গুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো দেখে যাবেন। দেন থ্রুপুট কি, এইগুলো দেখবেন। তারপর আসলে হলো কার্নেলের টাইপ গুলো, মনোলিথিক, মাইক্রো কার্নেল, এগুলো দেখবেন। আচ্ছা, তারপর মেকানিজম, পলিসি, এগুলো কিন্তু প্রত্যেকবারই থাকে। দেন চাইল্ড টু প্যারেন্ট টু চাইল্ড প্রসেস ক্রিয়েশন, জম্বি কি, অরফেন কি, এগুলো কিন্তু থাকবে, একটা না একটা থাকবে। দেন কোডিং এর তো দুটা থাকবে, একটা হলো চাইল্ড প্যারেন্ট থেকে চাইল্ড কিভাবে বানাচ্ছে, ওই ট্রি আঁকতে বলবে, দেন ওই কোডটা লিখতে বলবে। প্যারেন্ট চাইল্ড প্রসেস, এই কোডটা কিন্তু লিখতে বলবে। এভাবে না বললেও কিন্তু অন্যভাবে বলতে পারে। আমি স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, যেটা বলছি এভাবে যদি না বলে অন্যভাবে বলতে পারে। লাইক এ থেকে আরো দুটা প্রসেস হলো বি, সি, সি থেকে আরো প্রসেস হলো ডি। ওই সময় কিন্তু কোড চেঞ্জ হয়ে যাবে। এখানে বি না থেকে সি থেকে ডি এ যেতে পারে। আবার প্যারেন্ট থেকে দুইটা প্রসেস ক্রিয়েট হতে পারে। সো এগুলো মাথায় রাখবেন। যাই হোক না কেন সেমই থাকবে। ফার্স্ট কন্ডিশন দিবে, এক্সিট কল করবে, এন্ড কন্ডিশন শেষ হয়ে ওয়েট কল করবে। সেম তিনটা ফাংশন অবভিয়াসলি কল করবে। এক নাম্বার হলো ফর্ক, যখন সে চাইল্ড প্রসেস ক্রিয়েট করবে তারপর কন্ডিশনের ভিতরে যাবে, দেখবে প্রসেসটা কি আমার চাইল্ড না প্যারেন্ট প্রসেস। ভিতরে যে যদি আরেকটা প্রসেস ক্রিয়েট করতে বলে দেন আরেকটা প্রসেস ক্রিয়েট করবে। লাইক এখানে যে বি এ থেকে বি ক্রিয়েট হয়েছে, এখন যদি বলে যে বি এর আরেকটা প্রসেস আছে ডি, বি এর ভিতরে কিন্তু আরেকটা প্রসেস ক্রিয়েট করতে হবে। তখন কোড কি হবে, ডি ইকুয়াল টু ফর্ক ইফ ডি ইকুয়াল টু 0 0, কন্ডিশনের ভিতরে যাবে, প্রিন্ট প্রসেস ডি ক্রিয়েটেড, এক্সিট কল করবে, কন্ডিশন থেকে বের হয়ে যাবে, দেন শেষে যে ওয়েট কল করবে। এই তিনটা ফাংশন অবভিয়াসলি কল করবে, ফর্ক, এক্সিট এন্ড ওয়েট, এন্ড সব শেষে যে রিটার্ন। আচ্ছা, তারপর আছে শেয়ার মেমোরি, এগুলো 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 প্রায় প্রত্যেক সেমিস্টারে দেয়। এই যে কোড আউটপুট ট্রেস করা, আউটপুট ট্রেসিং কিন্তু ইজি বাকিগুলোর তুলনায়। দুটা জিনিস খেয়াল রাখবেন, যেই কন্ডিশনের ভিতরে আছে, এই যে এখানে যে কন্ডিশনের ভিতরে আছে, এটা কার কন্ডিশন, প্যারেন্টের না চাইল্ডের। পিআইডি যখন 0 হবে এটা চাইল্ডের কন্ডিশন, এখানে কিন্তু দেওয়াই আছে। এই 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 যে এই ইকুয়েশনটা মানে এই ম্যাথটা আমাদের এই লিস্টের উপর অ্যাপ্লাই করার পর যে আউটপুটটা আসবে ওটাই হয়ে যাবে জাস্ট এই লাইনের আউটপুটটা। সো লাইন এক্স এর আউটপুট হবে জাস্ট এইটার উপরে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকবার প্রত্যেকটা সংখ্যা থেকে -3 করতে হবে। ভাইয়া আবার এখানে তো এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আউটপুট ট্রেসিং তো হচ্ছে মানে এক্স্যাক্টলি যেই আউটপুটটা আসে সেটাই লিখতে হবে না? হুম সো হুম হুম। ওই যে অ্যান্সারে দেখলাম লাইন এক্স লাইন ওয়াই এগুলাও লিখেছে, বাট এটা এখানে না কমেন্ট আউট করা। ওটা তো বোঝাতে হবে না যে কোনটার ও জন্য আপনি আচ্ছা, লিখছেন। ও আচ্ছা, আউটপুট, বোঝানোর জন্য। হ্যাঁ আউটপুট তো জাস্ট এইটা। আচ্ছা, এগুলো না লিখলেও এগুলো কিন্তু লিখতেই হবে। হ্যাঁ ওটাই আর আর চাইল্ড 1 করে এভাবেই কিন্তু লিখতে হবে। জাস্ট যদি লিখেন যে -2 -8 7 হুম। -18 ফুল মার্ক দিবেন না স্যার। হ্যাঁ এটা বুঝতে পারছি। আর লাইন এক্স লাইন ওয়াই এটা কমেন্ট আউট ছিল তো এই জন্য একটু কনফিউজ ছিলাম যে ওটা তো প্রিন্টের মধ্যে ছিল না।
আচ্ছা, এটা তো বোঝানোর জন্য লেখা হয়েছে। আচ্ছা। হ্যাঁ, যেটা বলছিলাম যে জাস্ট এই এই ইকুয়েশনটা আবার এখানে যে আরেকটা ফর্মুলা আছে এটা এটার উপর অ্যাপ্লাই করো। এখানে কি বলছে, প্রত্যেকবার আই কে গুণ করো, মানে তার পজিশন ভ্যালুতে গুণ করো। সো এখানে 1 এর পজিশন ভ্যালু 0 দিয়ে গুণ করো, -5 এর পজিশন ভ্যালু 1 দিয়ে গুণ করো। এগুলি জাস্ট সিম্পল ম্যাথ প্রবলেম গুলো লিখলেই হয়ে যাবে। কয় মার্কের এটা? 6 মার্ক। সো আবার এখানে প্যারেন্টের বলছে, প্যারেন্টের প্রত্যেকবার সেম, এখানে যেটা অ্যাপ্লাই করলাম জাস্ট এখন মাইনাস দিয়ে গুণ করে অ্যাপ্লাই করো, প্রত্যেকটার পজিশন ভ্যালু দিয়ে মাইনাস করে। সো 1 এর সাথে গুণ হবে হলো -0, -5 এর সাথে গুণ হবে -1, মানে পজিশন ভ্যালুর সাথে গুণ হবে। আই তো তাদের পজিশন ভ্যালু, এই জন্য তাদের পজিশন ভ্যালুর সাথে গুণ হলো। এন্ড দেন লাস্টে আউটপুট লিখে দিলে হবে। এখানে আউটপুট মানে কি লিখতে হবে, যে এখানে কিন্তু দেওয়া আছে /n parent /d নাম্বারস অফ আই। সো নাম্বারস অফ আই তো প্রত্যেকবার বাড়বে, প্যারেন্ট 1, প্যারেন্ট 2, প্যারেন্ট 3 এভাবে করে যাবে। এটাই প্রসেসের মধ্যে কমিউনিকেশন কিভাবে হয় এগুলোর কোড একজন বলেছে কি কি টপিক আছে। হ্যাঁ, এই যে এইগুলো আর কিছু পড়েন বা না পড়েন এগুলো ভালোভাবে পড়ে যাবেন, সেমই থাকে প্রত্যেক সেমিস্টার। আচ্ছা, আমি আমাদের যে স্যাম্পল কোশ্চেনটা দিয়েছে ওটা দেখাই। এই যে এটা দিয়েছিল আমাদের আপনাদের টাইমে এমসিকিউ ছিল? ট্র্যাপ কি, ইন্টারাপ্ট, ট্র্যাপ। আমাদের এক্সামে কিন্তু এমসিকিউ, এমসিকিউ মনে হয় ছিল। হ্যাঁ, এমসিকিউ মনে হয় ছিল। এই যে মেকানিজম পলিসি প্রত্যেকবারই থাকে, মনোথিক এগুলো কি, এগুলো থাকবে। শিডিউলিং এর টাইপ, পাইপ কমিউনিকেশনের কিভাবে হয় ওগুলো। সো ফার্স্টে আউটপুট ট্রেসিংটা করে হলো, ফার্স্ট এই প্রবলেমটা সলিউশন বের করবেন। আচ্ছা, কোডিং প্রবলেম গুলায় আমাদের যদি কোনো সিনট্যাক্সের ভুল হয় এটার জন্য কিরকম মার্ক কাটা যাবে? সিনট্যাক্সে ভুল হলে আই থিঙ্ক মার্ক কাটবে না, লজিক যেন ঠিক থাকে। ওকে। ভাইয়া, পাইপের কোডটা বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। পাইপের কোড হ্যাঁ, মানে কোশ্চেনটা। প্রত্যেকটা চাইল্ড একবার করে রিড রাইট করবে। কোশ্চেনটা ছিল যে আমি যদি আমার টার্মিনালে 1 2 3 4 5 এটা যদি আমি লিখি, তাহলে আমার প্যারেন্টের দুইটা চাইল্ড থাকবে, একটা হলো চাইল্ড 1 আর একটা হলো চাইল্ড 2। চাইল্ড 1 এর কাজ হবে প্রত্যেক এই নামটা বের করা, আর চাইল্ড 2 এর কাজ হবে এই নাম্বারগুলো টোটাল কয়টা আছে ওটা ওই কাউন্টটা বের করা। এখানে যে 1 2 3 4 5 এই নাম্বারটা দিয়েছি, সো চাইল্ড 1 এর কাজ হলো এটা সামটা বের করা, সাম হবে 15, আর চাইল্ড 2 এর হলো কাজ হলো এটার নাম্বারগুলো বের করা, যেটা হলো 5। আচ্ছা, সো
পাইপটা কিভাবে কাজ করে। ফার্স্টে এগুলো ডিক্লারেশন দিয়ে দিল, যেটা পাইপ হিসেবে কাজ করবে এইটা, নাম্বার সাইজ এই লিস্ট, মেসেজ এই লিস্ট রাখো। আর ইফ আর্গুমেন্ট নট ইকুয়াল টু 2, মানে আমার ভ্যালু সাইজ মানে দেওয়া নাম্বারগুলো যদি দুইটা না অ্যাটলিস্ট না হয়, তাহলে কিন্তু এটা রিটার্ন 1 করে ফেলবে। দুইটা বলতে অ্যাটলিস্ট দুইটা হতে হবে, অ্যাটলিস্ট 1 2 দিতে হবে। এটা যদি না হয় তাহলে রিটার্ন করে ফেলবে। দেন কোন পাইপ কিসের জন্য ইউজ করছে ওটা লিখলাম। পাইপ 1 হবে হলো পাইপ ইন, এখানে প্যারেন্ট থেকে চাইল্ড 1 এর কাছে ইনফরমেশন যাবে। পাইপ 1 আউট, চাইল্ড 1 থেকে প্যারেন্টের কাছে ইনফরমেশন যাবে। পাইপ 2 ইন, প্যারেন্ট থেকে চাইল্ড 2 এর কাছে মেসেজ যাবে। পাইপ 2 আউট, চাইল্ড 2 থেকে প্যারেন্টের কাছে মেসেজ যাবে। সো কোন পাইপে কি হচ্ছে এগুলো সব এখানে ডিক্লারেশন দিল। দেন আমি আমার চাইল্ড গুলোকে ক্রিয়েট করলাম। চাইল্ড 1 ফর্ক, ইফ চাইল্ড 1 ইকুয়াল টু 0, তাহলে রিড অপারেশন করো, এই যে প্যারেন্ট থেকে যে ইনফরমেশনটা আমার লাগবে ওটা রিড করো। দেন অপারেশনটা চালাও, টোটাল নাম্বার অফ 1 2 3 4 5 ওগুলো সামগুলো বের করো। ইন্ট ইকুয়াল সাম ফর ইন্ট ইকুয়াল আই, নাম্বার অফ আই, এই কোড দিয়ে জাস্ট সামটা বের করবে। দেন এটা হলো প্রিন্ট করো এই রেজাল্টটা, আবার রাইট করে দাও প্যারেন্টের কাছে। এক্সিট করো, চাইল্ড 2 এর কাজ হবে এখন। চাইল্ড 2 ফর্ক, ইফ চাইল্ড 2 ইকুয়াল টু 0, রিড করো প্যারেন্ট 2 থেকে যেই মেসেজটা আমার লাগবে, এই যে 1 2 3 4 এই নাম্বারগুলো যে লাগবে, এই নাম্বারগুলো রিড করো এই ফাংশন দিয়ে। দেন কাউন্ট করো আমার কতগুলো নাম্বার আছে। সো এই কাউন্ট নাম্বারটা রেজাল্ট এখানে প্রিন্ট করো। প্রিন্ট মানে প্রিন্ট যেভাবে কাজ করে এটাও সেইভাবেই কাজ করে। দেন রাইট করে দাও আমার প্যারেন্টের কাছে। দেন এক্সিট করে ফেলো। এটা হলো। আচ্ছা, তারপর ওয়েট কল করলো। এখন প্যারেন্টের যেহেতু চাইল্ডের রিড রাইট ডান, এখন প্যারেন্টের রিড রাইট করবে। সো প্যারেন্ট প্রথমে দুইবার রাইট করলো, এই ইনফরমেশন গুলো প্রথমে দুইবার রাইট করলো, ওয়েট নাল, দেন একবার করে রিড করবে এন্ড রিটার্ন 0। সো প্রত্যেকটা চাইল্ড প্রত্যেকটা প্যারেন্ট একবার করে রিড করছে, একবার করে রাইট করছে। চাইল্ড গুলো কি করছে এখানে, চাইল্ড গুলো একবার রিড করলো, একবার রাইট করলো। চাইল্ড 2 একবার রিড করলো, একবার রাইট করলো। আর প্যারেন্ট কি করলো, যেহেতু প্যারেন্টের দুইটা চাইল্ড সেখানে দুইবার রাইট করছে, দুইবার রিড করছে, লাস্টে রিটার্ন 0। বুঝা গেল কিছু? আহ আচ্ছা ভাইয়া, 2বার করে যে করছে মানে এটা কি ওই যে ডুপ্লেক্স এসবের জন্য কিছু? আমার এটা জানা নেই, এআই কে জিজ্ঞেস করেন যেখানে ডুপ্লেক্স কিছু হচ্ছে কিনা। আমার টাইমে এগুলো পড়েছিলাম, এত তো মনে থাকবে না। আচ্ছা ভাইয়া, এইটা জেনারেল কোড হিসেবে রাখলে হবে না? মানে এই কনসেপ্টের উপর করে যেরকম দিবে ওইটা করব মানে। এই ক্লাসেরই দেওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, মানে চাইল্ডের জন্য 2বার করে হচ্ছে, মানে একবার রিড রাইট করলাম আবার ওটার জন্য রিড রাইট করলাম এইভাবে। হুম 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 হুম। এটার থেকে তো শেয়ারটা আরো ইজি। শেয়ারে জাস্ট একবারই রিড রাইট করো, দেন তাদের চাইল্ড অপারেশন গুলো লিখবে বাকিগুলো। এই যে এখানে জাস্ট শেয়ার ডেটাতে রিড রাইট করো, রিড রাইট ম্যাপ শেয়ার্ড, ম্যাপ অ্যানোনিমিয়াস, তারপর ডাটা যদি ফেল হয় রিটার্ন 1 করো। ডেটা ইকুয়াল টু ম্যাপ ফেল্ড, রিটার্ন 1, চাইল্ড 1 বাকিটা সেম। চাইল্ড 1 এর অপারেশন, চাইল্ড 1 কন্ডিশন, চাইল্ড 1 ফর ক্রিয়েট করবে, চাইল্ড 1 এর কন্ডিশন দিবে, ইন্টিজার সাম করো, প্রত্যেকটা সামকে লুপের ভিতরে না সবগুলোর সাম বের করো, প্রিন্ট করে এক্সিট করে ফেলো। কন্ডিশন দাও, একটা ইন্ট কাউন্ট ফাংশন দিয়ে টোটাল কাউন্টটা বের করো, রেজাল্টটা প্রিন্ট করো, এক্সিট করে ফেলো। বের হয়ে আসো কন্ডিশন থেকে, দুইবার ওয়েট কল করো দুইটা চাইল্ডের জন্য, এন্ড দেন লাস্টে জাস্ট করে ফেলো।
আচ্ছা ভাইয়া, আমার এখানে কাছে যেমন এটা জি ভাইয়া, হ্যাঁ বলে মানে আমাদের তো হচ্ছে যেহেতু এটা সি তে করছি সবকিছু, তো এখানে যেমন ফাংশন আছে না, যেমন সাম করা বা বিভিন্ন ইয়া করা, তো সি এর হুম হুম। সিনটেক্সটা তো অ্যাকচুয়ালি জানি না। সো নতুন যদি কোনো একটা ফাংশন দেয় কাজ করতে, সো ওইটা যদি কোনো কারণে সিনটেক্স এগুলো ভুল হয় তাহলে কি প্রবলেম হবে? সিনটেক্স ভুল হলে প্রবলেম হওয়ার কথা না, যতক্ষণ পর্যন্ত আপনি লজিকটা ঠিক রাখেন। আর এই সেম তো জাভাতেও প্রায় সেম ভাবেই তো করে। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? আমি কিন্তু আবার বলছি, এটা কিন্তু প্রিন্ট করে নিয়ে যাওয়ার স্যার মানা করেছে, বাট আমি নিয়ে গেছিলাম আমার সময়, ভয় ভয়ে ছিলাম, আমার বাকি স্লাইডের মাঝখানে লুকিয়ে রেখেছিলাম। যদিও ধরা পড়েন, বাট বলে ফেলেন না যে ভাই বলেছে তাই নিয়ে গেছি। ডেফিনেটলি নট। ভাই এটা তো বইয়ের পেজ থেকে নেওয়া না, সো প্রবলেম কি? এটা তো একদম সলিউশন না। সো আমি জানি না, যেটা বলেছে তার জন্য বলছি। না, স্যার তো বলছে না যে স্লাইড বা বই থেকে যা নিয়ে যাই তাই নেওয়া যাবে। এটা তো কোশ্চেনের সলিউশন না, সলিউশন নিয়ে যেতে মানা স্যার করছে। বলছে ফুল অ্যান্সার এরকম কিছু নেওয়া যাবে না। হুম। কেউ চেক করে না এখন যদি ওই ঘাটটা না হয়। কেউ আছে ভাই এমন? দেখা যাক। সো আপনার টাইমে চেক করে নেই। করেনি। আর কারো কিছু প্রশ্ন? এই যে এই টপিক গুলো ভালোভাবে পড়েন, এই যে এগুলোই ভালোভাবে পড়েন, এগুলো ইনাফ হবে। আর একটা সাজেশন, না ভাই আপনার কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ, নেট প্রবলেম, কথা শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভাইয়া শোনা এখন যাচ্ছে। শুনতেছি। আচ্ছা, আমার মোবাইল নেটের সাথে কানেক্ট করে 1 মিনিট। হ্যাঁ, দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে আমি আমার সময় যেটা করেছিলাম, যে মনে করেন কোনো কিছু অ্যান্সার খুঁজে পাচ্ছেন না, তো যেটা করবেন একদম লাস্টের পেজে যাবেন। লাস্টের পেজে এই যে ওয়ার্ড গুলো নাই, এই ওয়ার্ড গুলো খুঁজে বের করবেন। পলিসি মেকানিজম কি এখন আপনার খুঁজে পাচ্ছেন না, সো পি ওয়ার্ডে যান, পলিসি ফর পি। পি এ যে এই যেখানে দেওয়া থাকবে সব। একটু টাইম লাগবে, বাট এটা সব থেকে ইজি ওয়ে। আমরা তো চাইলে এখনই বের করে রাখতে পারি, তাহলে আন্ডারলাইন করে রাখলে ইজি হবে। আপনাদের ইচ্ছা। এগুলা কি ওয়ান লাইনার এক্সপ্লেনেশন? হুম হুম হুম। এইগুলো লিখে আসলেও তাও কিছু মার্ক দিবেই।
policy, a rule that defines what will be done, policy algorithm. So এমনিতে 2-4 মার্ক এভাবে পেয়ে যাবেন, কজ প্রথমের দিকে ডেফিনেশন টাইপেরই কোশ্চেন থাকে। এই যে এখানে যে বলেছে যে ওএস লেয়ার মডেল কি, আমাদের এলএস কে ওএস এলএস কি সিস্টেম কল কিনা। তো আমরা কি করব, সিস্টেম কল কি এটা একটু লিখে দিলাম, দেন আবিজাবি লিখে দেবো যে এলএস সিস্টেম কল না, এটা কমান্ড লাইনে কাজ করে, গেট ডেন্স রিড রাইট এগুলো সিস্টেম কল, যেটা কিনা এলএস এগুলোর হেল্প নেয়। জাস্ট শর্টকাট এমনি কিছু আবিজাবি লিখে দিলেও পার্সোনাল মার্ক দিবে, 2-এর জায়গায় 1 তো দিবে অবশ্যই। So, খালি রেখে আসবেন না, যাই পারেন কিছু লিখে আসেন। একটা কোশ্চেন ছিল, একটা আমি দেখছিলাম কোশ্চেন আপনি দেখাইছিলেন, আপনাদেরকে দিছিল স্যাম্পল, উইন্ডোজ আর কার্নেলের পাইপিং এর তফাতে কি একটা বলছিল, সো ওইটা কি ছিল ভাইয়া? এই যে ট্র্যাপ, এটা না ভাইয়া, এটা হচ্ছে আর একটু নিচে মনে হয়, আর তো নয়। একটু উপরে হবে, আই এম নট শিওর, বাট এখানে বলেছিল লাইক উইন্ডোজে পাইপিং আর লিনাক্সে পাইপিং এর তফাৎ কি একটা বলতে হবে, সামথিং লাইক দ্যাট। কম্পেয়ার উইন্ডোজ নেম পাইপ, ইউনিক্স নেম পাইপ। জি জি ভাই, এটা আমার অ্যান্সার মনে নাই। কোশ্চেনটাকে নিবেন, দিব? এটা ভাই ভাই আনসার, এটা এটা দিয়ে একটু, দিচ্ছি, দিয়ে হ্যাঁ দিচ্ছি। দিয়ে দেন ভাই। এমনি সলিউশন দেখে যান, বাট এটা তো ফোকাস না দেওয়ারই। ভাইয়া আমাদের তো হচ্ছে লাস্ট সেমিস্টারের কোশ্চেন প্যাটার্নটাই ফলো করবে বেশি, না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এখানে পর্যন্ত রাখি নাকি? কেউ কি আছে যে মিড কোশ্চেনটার সলিউশন দেখতে চায়, বুঝে নিতে চায়? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কেউ কি আছে যে মিড কোশ্চেনটার সলিউশন দেখতে চায়? না স্যার যে এটা দিয়েছে? ওইটা আমাদের অলরেডি দিয়েছেন না? ওইটা তো দেওয়া আছে আই থিঙ্ক, প্লাস ভিডিও আছে। হ্যাঁ, আমি জাস্ট হ্যাঁ, বলছি যে কেউ এমন কেউ আছে যে দেখেনি ভিডিওটা, এখন একটু দেখে নিলে ভালো হতো, এরকম কেউ আছে কি? দেখিয়ে দিব? জি ভাই, একটু বেটার হয় দেখলে। ওকে, যাদের প্রবলেম নেই তারা লিভ নিলেন, কজ এগুলোতে টাইম যাবে। আচ্ছা, প্রথম প্রশ্নটা ছিল, দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। প্রথম প্রশ্নটা ছিল যে আমাদেরকে দেখাও যে এলএস কোনো ধরনের সিস্টেম কল না, গেট ডেন্স আর রিড ডাইরেক্টরি এই দুটো একটা সিস্টেম কল। সো এলএস কোনো ধরনের সিস্টেম কল না, এটা একটা ইউজার
লেভেল ইউটিলিটি প্রোগ্রাম। ইউজার লেভেল ইউটিলিটি প্রোগ্রাম বলতে কি বোঝায়, যেই প্রোগ্রামগুলো আমরা আমাদের টার্মিনালে লিখে থাকি এগুলো মেইনলি ইউজার লেভেলে কাজ করে। সো এলএস হলো এই ধরনের প্রোগ্রাম যেটা কিনা ইউজার লেভেলে কাজ করবে। এলএস এর কাজ কি করে, এলএস মেইনলি ডাইরেক্টরি ফাইলগুলোর নাম আমাদেরকে এনে দেয়। আচ্ছা, ডাইরেক্টরি ফোল্ডার বা ডাইরেক্টরি ফাইলগুলোর নাম আমাদেরকে এনে দেবে। এটা কিভাবে কাজ করে, আমরা যখন টার্মিনালে কোনো একটা কমান্ড লিখি, মানে এলএস কমান্ডটা যখন আমরা লিখি, তখন এলএস কমান্ডটা ফার্স্ট রিড ডাইরেক্টরি, এটার হেল্প নাই। রিড ডাইরেক্টরি হলো একটা এপিআই, অথবা আমরা বলতে পারি এটা একটা লাইব্রেরি ফাংশন। এটার হেল্প নিয়ে আর গেট ডেন্স এই হেল্প নিয়ে ফাইল সিস্টেমের কাছে যাবে, ফাইল সিস্টেম থেকে তখন ফোল্ডারের নামগুলো সে নিয়ে আসবে, নিয়ে এসে আবার এলএস কে দিবে, এলএস আমাদের টার্মিনালে জাস্ট শো করবে। এইভাবে কাজ করে। অ্যান্সারটা হবে যে এলএস কোনো ধরনের সিস্টেম কল না, এটা একটা ইউটিলিটি ইউজার ইউটিলিটি ফাংশন, যেই কিনা রিড ডাইরেক্টরির মতো এপিআই অথবা লাইব্রেরি ফাংশন এটা ইউজ করে, তার সাথে গেট ডেন্স এটার এই সিস্টেম কলের হেল্প নিয়ে ফাইল সিস্টেমকে থেকে ফোল্ডার নামগুলো নিয়ে আসে, নিয়ে এসে আমাদেরকে টার্মিনাল শো করে। জাস্ট এটুকু অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন বলছে যে রাউন্ড রবিন হলো একটা মেকানিজম, সিপিইউ শিডিউলিং মেকানিজম। সো এটা কি পলিসির মধ্যে পড়ে না মেকানিজমের মধ্যে পড়ে? টাইম কোয়ান্টাম আর রাউন্ড রবিন এই দুটা দেওয়া আছে। সো এই দুটার মধ্যে কোনটা মেকানিজমের মধ্যে পড়ছে আর কোনটা পলিসির মধ্যে পড়ছে? ভাইয়া রাউন্ড ভাইয়া রবিনটা এই স্যার বাদ পার্টটা দিয়েছেন। নাই আমাদের। রাউন্ড রবিন না থাকলে অন্য কিছু থাকবে। আচ্ছা, মেকানিজম আর পলিসিটা তাহলে একটু হ্যাঁ, বুঝিয়ে দেবেন মেকানিজম পলিসি কিভাবে? থাকবে। মেকানিজম পলিসি হলো যে মেকানিজম কোন একটা প্রসেস কিভাবে কাজ করছে, আর পলিসি হলো ওই প্রসেসটা কোন কোন রুল ফলো করছে। এখানে যে রাউন্ড রবিন এটা একটা সিপিইউ শিডিউলিং মেকানিজম, এটা কিন্তু পলিসি হিসেবে এই টাইম কোয়ান্টামটা ফলো করছে। লাইক একটা প্রসেস 10 সেকেন্ডের জন্য নিতে পারে, 100 সেকেন্ডের জন্য নিতে পারে। So এই এই টাইমটা যে নিবে, একটা একটা প্রসেস যে এই টাইমটা নিবে, সেটা ঠিক করছে তো এই রাউন্ড রবিন। সো রাউন্ড রবিন হলো একটা মেকানিজম, কোনো কিছু কমপ্লিট করার প্রসেস। আর পলিসি হলো একটা নিয়ম, যে নিয়ম ফলো করে ওই কাজটা করবে। এটা হলো বি এর অ্যান্সার। ওকে, ভাইয়া মেকানিজমটা আরেকবার একটু বলা যাবে? মেকানিজম হলো যখন আমরা কোনো একটা কাজ কমপ্লিট করব। আচ্ছা, ডেফিনেশনটাই দেখে। সো মেকানিজম হলো যে কাজটা কিভাবে হবে, কাজটা কিভাবে হবে মানে এখানে যে সিপিইউ একটা শিডিউলিং। সো সিপিইউটা আমরা কি প্রসেস ইউজ করছি, রাউন্ড রবিন। রাউন্ড রবিন এই জন্য আমরা মেকানিজম বলছি, মানে কি কোন প্রসেসে আমরা একটা কাজটা শেষ করব, সেটাই হলো মেকানিজম। আর পলিসি হলো কোন নিয়ম অনুসরণ করে আমরা এই প্রসেসটা শেষ করব। প্রসেস বলতে মেইনলি কাজটাকে বোঝাচ্ছে। বিভিন্ন ধরনের কাজ হতে পারে, সিপিইউ শিডিউলিং হতে পারে বা মেসেজ পাসিং হতে পারে। So, ওই সব প্রসেস গুলোকে মেকানিজম বলছি। আর পলিসি হলো আমরা কোন রুল বা নিয়মগুলো আমরা ফলো করছি। বোঝা গেল? জি ভাইয়া, মানে কোন রুলস আর পলিসি হচ্ছে কিভাবে করছি। হ্যাঁ, কিভাবে করছি। লাইক আমরা এখানে রাউন্ড রবিন কি একটা সিপিইউ শিডিউলিং প্রসেস। সো সিপিইউ শিডিউলিংটা আমরা কিভাবে করছি, রাউন্ড রবিন ফলো করে। এই জন্য রাউন্ড রবিনকে এখানে মেকানিজম বলা হচ্ছে। রাউন্ড রবিনের জায়গায় অন্য কিছু থাকতে পারে, তো ওইভাবে তখন হবে। আচ্ছা, এখানে বলছে মনোলিথিক কার্নাল আর ম্যাক্রো কার্নাল এর মধ্যে পার্থক্যটা দেখাও, আর সিস্টেম রিলায়েবিলিটি আর কমিউনিকেশন ওভারহেড কার কোনটা বেশি। সো মনোলিথিক কার্নাল হলো এমন একটা স্ট্রাকচার যেটার ভিতরে আমাদের মেইন ফাইলগুলো, মেইন সার্ভিসগুলো কার্নাল এর ভিতরেই থাকে। মনোলিথিক কার্নাল হলো এমন একটা স্ট্রাকচার যেখানে আমাদের মেইন সার্ভিসগুলো আমাদের কার্নাল এর ভিতরেই থাকে। ম্যাক্রো কার্নাল হলো যেখানে আমাদের অল্প কিছু সার্ভিস কার্নালের ভিতরে থাকে, আর বাকিগুলো ইউজার স্পেসে থাকে। সো মাইক্রো কার্নালে দুই জায়গায় থাকতে পারে আমাদের সার্ভিসগুলো, একটা হলো কার্নালের ভিতরে আর একটা হলো কার্নাল এর বাইরে ইউজার স্পেসে। কার্নালটা কি, কার্নাল হলো মেইনলি বলতে গেলে যে আমাদের ওএস এর যেই মেইন ফাংশন সেটাকেই কার্নাল বলে। ওএস যে হ্যান্ডেল করে যে ফাংশনটা সেটা হলো কার্নাল, যেই প্রোগ্রামটা সেটাই কার্নাল।
সো মনোলিথিক কার্নেলে সবকিছু মেইন সার্ভিসগুলো আমাদের কার্নেলের ভিতরে থাকে। মাইক্রো কার্নেলে আমাদের সার্ভিসগুলো দুই জায়গায় থাকতে পারে, একটা হলো কার্নেল মোডে আর একটা হলো ইউজার মোডে, মানে কার্নেল স্পেসও থাকতে পারে, ইউজার স্পেসও থাকতে পারে। সো মনোলিথিক কার্নেলে যদি থাকে তাহলে কি হয়, যেহেতু সবকিছু আমার কার্নেলের ভিতরে, তাহলে আমরা যখন কমিউনিকেশন করতে যাব তখন কিন্তু আমাদের বেশি জায়গায় মোড সুইচ করতে হবে না, মানে কার্নেল থেকে আবার ইউজার স্পেসে যাও, ইউজার থেকে আবার কার্নেল মোডে আসো, এই ধরনের সুইচ করতে হবে না। এই জন্য এখানে কমিউনিকেশন ওভারহেড বলতে বোঝায় যে যখন আমাদের কমিউনিকেশন করতে বেশি সময় লাগে বা কমিউনিকেশনের সময় যদি দেরি হয়, ওইটাই হলো কমিউনিকেশন ওভারহেড। সো মনোলিথিক কার্নেল যদি করে তাহলে আমাদের কমিউনিকেশন ওভারহেডটা কম লাগবে ম্যাক্রো কার্নেলের তুলনায়। কারণ ম্যাক্রো কার্নেলে আমাদের দুই জায়গায় কিন্তু মেইন সার্ভিস গুলো থাকে, একটা হলো কার্নেল স্পেসও থাকতে পারে, ইউজার স্পেসও থাকতে পারে। সো যখন আমাদের মনে করেন কমিউনিকেশন করতে হচ্ছে, যেটা কিনা একটা কার্নেল স্পেস আছে আর একটা ইউজার স্পেস আছে, দুইটা প্রসেসের মধ্যে কমিউনিকেশন করতে হচ্ছে, সো আমাকে বারবার মোড সুইচ করতে হবে, কার্নেল থেকে ইউজারে যাচ্ছে, ইউজার থেকে আবার কার্নেল আসছে। তো ওই সময় কিন্তু আমাদের কমিউনিকেশন ওভারহেড এটা কিন্তু বেড়ে যাবে, আমাদের কমিউনিকেশনের সময় বেড়ে যাবে। এই জন্য ম্যাক্রো কার্নেলে কমিউনিকেশন ধীরে হয় আর মনোলিথিক কার্নেলে কমিউনিকেশন তাড়াতাড়ি হয়। আচ্ছা, অন্যদিকে সিস্টেম রিলায়েবিলিটি যখন বলছে যে মনোলিথিক কার্নেলে কিন্তু সিস্টেম রিলায়েবিলিটি কম, কারণ হলো সবকিছু কিন্তু কার্নেল এই থাকছে, মনোলিথিক কার্নেলে সবকিছু কার্নেল এর ভিতরেই থাকছে। সো যখন একটা প্রসেস ক্র্যাশ হচ্ছে তখন কিন্তু আমার পুরো সিস্টেমটাই ক্র্যাশ হয়ে যাবে মনোলিথিক কার্নেলে। অন্যদিকে যখন ম্যাক্রো কার্নেল হচ্ছে তখন ম্যাক্রো কার্নেল কিন্তু আমার ইউজার স্পেসের কিছু প্রোগ্রাম আছে, আবার কার্নেল স্পেসের কিছু প্রোগ্রাম আছে। সো যদিও কিছু প্রোগ্রাম এখানে ক্র্যাশ হয়ে যাবে কিন্তু পুরো সিস্টেম কিন্তু এখানে ক্র্যাশ হবে না। সো ম্যাক্রো কার্নেলের সিস্টেম রিলায়েবিলিটি বেশি, কিন্তু মনোলিথিক কার্নেলে সিস্টেম রিলায়েবিলিটি কম। ঠিক বোঝা গেল? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন বলছে যে এটাতে বলছে যে সেম প্রশ্ন সেম ভাবে অ্যান্সার হবে। এটা কি ছিল, which one is easier to extend with new services? আচ্ছা, আমরা যদি কোনো একটা নিউ সার্ভিস অ্যাড করি তাহলে এটা কি ইউজার স্পেসে অ্যাড করা ইজি হবে না কার্নেল স্পেসে অ্যাড করা ইজি হবে? আপনি বলেন। ইউজারে স্পেসে হচ্ছে ইজি হবে। হ্যাঁ, তাহলে এই দুটার মধ্যে আমাদের ইউজার স্পেস নিয়ে কে কাজ করে, ম্যাক্রো মাইক্রো কার্নেল না কার্নেল। হ্যাঁ, ম্যাক্রো কার্নেলে ইজিয়ার হবে। বোঝা গেল? জি ভাই। আচ্ছা, ডি নাম্বারে বলছে যে ফাইল সিস্টেম, আমরা যদি ফাইল সিস্টেম মুভ করতে চাই কার্নেল টু ইউজার স্পেস, মনোলিথিক থেকে আরেকবার ইউজার স্পেস ম্যাক্রো কার্নেলে, সো আমরা যদি একটা ফাইলকে মুভ করতে চাই তাহলে আমাদেরকে টোটাল কয়বার মোড সুইচ করতে হবে? ট্রেড অফ বিটুইন পারফরমেন্স আর রিলায়েবিলিটি এর মধ্যে মনোলিথিক কার্নেলে ভালো পারফরমেন্স রিলায়েবিলিটি পাবো না ম্যাক্রো কার্নেলে ভালো পারফরমেন্স আর রিলায়েবিলিটি পাবো? সেম কিন্তু, হ্যাঁ, মাইক্রো সেমই, কার্নেল। হ্যাঁ সেমই। এখানে যেভাবে অ্যান্সার হবে এখানেও সেভাবেই অ্যান্সার হবে। কি অ্যান্সার হবে? এখানে বলতে হবে যে মনোলিথিক কার্নেলে যেহেতু আমাদের কার্নেলের ভিতরেই সবকিছু পেয়ে থাকি, সবগুলো ফাইলের ডেটা সবকিছু আমরা কার্নেলের ভিতরে পাবো, এই কারণে মনোলিথিক কার্নেলের পারফরমেন্স ভালো হবে। কিন্তু মনোলিথিক কার্নেলে যখন একটা ফাইল ক্র্যাশ হয়ে যাচ্ছে কিন্তু আমার সবগুলো পুরো সিস্টেমটা ক্র্যাশ হয়ে যাবে, এই জন্য মনোলিথিক কার্নেলের রিলায়েবিলিটিটা কম। অন্যদিকে ম্যাক্রো কার্নেলে যখন আমরা ইউজ করব এটার কিন্তু পারফরমেন্স কমে যাবে, কারণ হলো এখানে বারবার মোড সুইচ করতে হবে, কিন্তু এখানে রিলায়েবিলিটিটা বেড়ে যাবে। কারণ হলো যে যদি একটা ফাইল ক্র্যাশ করেও, মনে করেন ইউজার স্পেসের একটা ফাইলকে ক্র্যাশ হয়ে যাচ্ছে, আমার কিন্তু কার্নেল স্পেসে কিছু ফাইল আছে, সো পুরো সিস্টেম কিন্তু আমার ক্র্যাশ হচ্ছে না, এই জন্য ম্যাক্রো কার্নেলে রিলায়েবিলিটিটা বেশি কম্পেয়ার টু পারফরমেন্স। বুঝতে পারছি। আর ভাইয়া, মোড সুইচ কি দুইবার হবে? একবার হচ্ছে কার্নেল মোড আর একবার হচ্ছে ইউজার মোড? হ্যাঁ, যখন আমরা মনোলিথিক কার্নেল ইউজ করব তখন মোড সুইচ দুইবার হবে, এখানে ডিসক্রাইব করা আছে। কিন্তু যদি ম্যাক্রো কার্নেল ইউজ করি তখন কিন্তু 4বার হয়ে যেতে পারে। এই যে ইউজার প্রোগ্রাম enters কার্নেল মোড
মানে আমি কার্নেল মোডেই তো আমার মেসেজ গুলোকে পাস করব, ফাইলগুলোকে পাস করব, তাই না? হ্যাঁ। So the user program enters kernel mode, the kernel reads the file data and then return to the user mode. So normally two mode switches happen. কিন্তু যদি ম্যাক্রো কার্নেল ইউজ করি, the file system is outside the kernel. মনে করেন আমার ইউজার স্পেসে কিছু ফাইল সিস্টেম আছে, সো ইউজার স্পেস থেকে প্রথমে আবার কার্নেল স্পেসে যেতে হবে, কার্নেল স্পেস থেকে আবার কোথায় যেতে হবে, ফাইল সার্ভারে যেতে হবে ফাইল রিড করার জন্য। শেষ হলো কয়বার সুইচ হলো, 2বার। আবার ফাইল সার্ভার থেকে কোনো কিছু কমপ্লিট করার পর আবার কার্নেলে আসতে হবে একবার, কার্নেল থেকে আবার ইউজার স্পেসে যেতে হবে 2বার। সো ইউজুয়ালি 4বার লেগেই যায়, বা 4বার বা তার বেশি। মনোলিথিক কার্নেলে আমি আমার সব ডেটা আমি আমার কার্নেল মোডেই দিব, কিন্তু ম্যাক্রো কার্নেলে আমি আমার ডেটাগুলোকে ইউজার স্পেসও দিতে পারি। সো এইখানে আমার বেশি মোড সুইচ করতে হবে। বুঝা গেল? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, পরের প্রশ্ন বলছে হোয়াট হ্যাপেন্স টু দ্য চাইল্ড প্রসেস স্টেট ফর দ্য ফলোইং কোড। এটা কিন্তু চাইল্ড প্রসেস ক্রিয়েট করা একটা কোড। এখানে কি কম আছে, আমি এর আগে বলেছি যে একটা চাইল্ড প্রসেস 3টা ফাংশন কল করবে। একটা হলো ফর্ক, 2 নম্বর হলো এক্সিট, আর 3 নম্বর হলো ওয়েট, যেটা কিনা তার প্যারেন্ট কল করবে। So, এইখানে কোন ফাংশন কলটা হয়নি, কেউ একজন বলেন। ওয়েট। ওয়েট। যেহেতু এখানে ওয়েট কলটা হয়নি, তার কারণে আমার চাইল্ড প্রসেসটা এখানে জম্বি প্রসেস হয়ে যাবে। জম্বি প্রসেসটা কি, যখন একজন প্যারেন্ট তার চাইল্ডকে এই ওয়েট কল করে কল করবে না, তখন ওই চাইল্ড প্রসেসটা আমার জম্বি প্রসেস হয়ে যাবে। যখন আমার প্যারেন্ট তার চাইল্ডকে কল করবে না, রিটার্ন কল করবে না, ওয়েট কল করে কি বুঝায় যে আমার চাইল্ড প্রসেস টার্মিনেট হয়ে যাচ্ছে, এখন তুমি এটাকে ডিলিট করে দিতে পারো। চাইল্ড প্রসেসের আইডি তার টেবিল থেকে ডিলিট করে দিতে পারে, এই ওয়েট কল করেই তো করবে। সো ওয়েট কল যখন করবে না, তখন চাইল্ড প্রসেস আমার জম্বি প্রসেস হয়ে যাবে। আরেক ধরনের প্রসেস আছে, সেটা হলো অরফেন। এটা কখনো হয়, আমার চাইল্ড প্রসেস যখন টার্মিনেট হয়ে যাচ্ছে, মানে প্যারেন্ট প্রসেস যখন চাইল্ড প্রসেসের আগে টার্মিনেট হয়ে যাবে ওয়েট কল না করে। কেউ বলতে পারবে যে প্যারেন্ট প্রসেস কিভাবে টার্মিনেট হয়? এই যে ভাইয়া রিটার্ন কল আগে করাটা। হচ্ছে এক্সিট নিয়ে নিলে, মানে চাইল্ড প্রসেসের আগে। আমার যতটুকু মনে আছে রিটার্ন কল করে টার্মিনেট হয় প্যারেন্ট প্রসেস। তা আপনারা দেখবেন যে প্যারেন্ট প্রসেস কিভাবে টার্মিনেট হয়। সো প্যারেন্ট প্রসেস যদি চাইল্ড প্রসেসের আগেই টার্মিনেট হয়ে যায়, তখন আমার এই চাইল্ড প্রসেসটা আমার ওএস হ্যান্ডেল করে। ওএস কিভাবে হ্যান্ডেল করে, ওএস তখন ইনিট ফাংশন চাইল্ড প্রসেসকে দিয়ে থাকবে অ্যাজ এ প্যারেন্ট। এটা আপনার এই পেজে গেলে দেখতে পারবেন। এই পেজে গেলে লেখা আছে জম্বি কি আর অরফেন কি। এখন সময় নেন, নাহলে দেখিয়ে দিতাম। ওটাকে দেখিয়ে দেবো? না ভাইয়া, লাগবে না। আচ্ছা ঠিক আছে, না তাও দেখিয়ে দিই, এটা ইম্পর্টেন্ট আছে। এটা এই করলে তো আবার চলে যাবে। আচ্ছা থাক, পরে দেখাবো। ভাইয়া ওইটা একটু মোটামুটি বুঝতে পারছি, ওই যে জম্বি আর হচ্ছে অরফান। অরফেন, এই যে কোনো একটা থাকবে এই দুটার মধ্যে থেকে, এগুলো প্রশ্ন ভাইভাতেও বলে। পরেরটা বলছে আমার দুইটা ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট এ, ক্লায়েন্ট বি, দুইটাই সেম এইটা বাদ পোর্ট। দিয়ে দিছে স্যার, ওই যে সকেট পেয়ার নেট, এটা লাগবে না। স্যার এখনো পড়াননি, নেক্সট ক্লাসে স্টার্ট করবেন। ভাইয়া আপনার নেটে মেবি প্রবলেম করছে, আবার দেখা যাচ্ছে না স্ক্রিন।
আচ্ছা, পরেরটা বলছে যে একটা কোড লিখো যেখানে প্যারেন্ট প্রসেস হলো পি, তার একটা চাইল্ড প্রসেস এ ক্রিয়েট করছে, এ আবার তার আরো দুটা চাইল্ড প্রসেস বি আর সি ক্রিয়েট করছে। সো কোডটা কিভাবে লিখবো? তার আগে at first draw the tree of processes, then write the code to implement the process tree. আচ্ছা, সো একটা প্যারেন্ট প্রসেস আছে পি, পি এর চাইল্ড প্রসেস হলো এ, আবার এ এর দুটো চাইল্ড প্রসেস আছে B আর C। এই আই থিঙ্ক ট্রিটা সবাই বুঝতে পেরেছে। পরে যায়। So, এইগুলো কিছুই না, এগুলো জাস্ট পাইথন লাইব্রেরির মতো কাজ করে, এগুলো লিখে দিবেন, সেম এগুলো লিখবেন। আচ্ছা, তারপর শুরু হয় আমাদের মেইন ফাংশন। ফার্স্টে তিনটা আইডি নিব, এ বি সি, তিনটা আইডি নিলাম, মানে এখানে টোটাল কয়টা চাইল্ড? এ বি সি, সো এখানে তিনটা আইডি হবে। তিনটা চাইল্ড আছে, হ্যাঁ। হ্যাঁ, তিনটা আইডি। সো শুরু করছি হলো এ দিয়ে। ফার্স্টেই ফর্ক কল করে চাইল্ড ক্রিয়েট করবে। এ যেহেতু একটা চাইল্ড, ফর্ক কল করলো, এ ক্রিয়েট হলো। কন্ডিশন দেখবে এ কি জিরো, কারণ চাইল্ডের পিআইডি অলওয়েজ জিরো হবে। এ যদি জিরো হয় কন্ডিশনের ভিতরে যাবে। যেহেতু এর চাইল্ড ছিল আরো দুইটা, সো এখানে বি কল হবে, সি কল হবে। আচ্ছা, বি তো কল হলো, এখন বি তো টার্মিনেট করতে হবে। সো টার্মিনেট অবশ্যই এক্সিট দিয়েই করে। সো বি কে টার্মিনেট করার জন্য কন্ডিশন দিব ইফ বি ইকুয়াল টু জিরো, ভিতরে যাও, প্রিন্ট করো প্রসেস বি ক্রিয়েটেড, এক্সিট কল করো, টার্মিনেট হয়ে যাচ্ছে বি, বি এর কাজ শেষ। সিতে যাও, ফর্ক টু ক্রিয়েট করলাম, ইফ সি ইকুয়াল টু জিরো, কন্ডিশন দাও, সি যদি জিরো হয় ভিতরে যাও, প্রিন্ট করো প্রসেস সি ক্রিয়েটেড, এক্সিট করে ফেলো, সি কে টার্মিনেট করে ফেলো। সি এর কাজ ডান, বি এর কাজ ডান। এখন যদি বলতো যে সি এর ভিতরে আরেকটা প্রসেস আছে, তাহলে কি হতো? তাহলে সি কন্ডিশনের ভিতরে যেতাম, ইফ সি ইকুয়াল টু জিরো ব্র্যাকেট, দেন আবার আরেকটা দিতাম হলো ডি ইকুয়াল টু ফর্ক কল হলো এভাবে, দেন ডি আবার কন্ডিশন দিয়ে ডি ইকুয়াল টু জিরো, প্রিন্ট প্রসেস ডি ক্রিয়েটেড, এক্সিট জিরো, এভাবেই হবে। আচ্ছা, এখানে কি কি বললাম বোঝা গেল? জি ভাই, এটা বুঝতে পারছি। সো সি এর কাজ ডান, বি এর কাজ ভাইয়া শোনা যাচ্ছে না কিছু। শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাড়াতাড়ি শেষ করি, নেটে ডিস্টার্ব দিচ্ছে। যেটা বললাম যে প্রত্যেকটা চাইল্ডের জন্য দুবার ওয়েট কল হবে। এখন যদি আরেকটা চাইল্ড থাকতো তাহলে এখানে ওয়েট আরেকবার কল হতো। সো দুইবার ওয়েট কল করলাম, এ ওয়েটস ফর বি এন্ড সি। ওয়েট কল করার পর যেহেতু বি আর সি এর কাজ ডান, এখন সি কে টার্মিনেট করতে হবে। সো প্রিন্ট করলাম প্রসেস এ ফিনিশড আফটার বি এন্ড সি, এক্সিট করে ফেলো। এই প্রিন্ট গুলো না করলেও হবে, এগুলো তো মার্ক দেবে না। মেইনলি মার্ক দেবে যে আপনি ওয়েট কল করছেন কিনা, ফর কল করছেন কিনা, কন্ডিশনটা ঠিকভাবে দিচ্ছেন কিনা, এগুলো তো মার্ক। আচ্ছা, সো এ এর কাজ শেষ হলো, এক্সিট কল করলো, এর পুরো লুপ
মানে কন্ডিশন লুপ থেকে বের হয়ে গেল। দেন এখন ওয়েট কল করব। সো এই ওয়েট কল করবে হলো এ এর জন্য, কে করবে? পি করবে। পি হলো এ এর প্যারেন্ট, সো পি কল করবে। বি সি ছিল এ ছিল বি এর সি এর প্যারেন্ট, সো এখানে এ কল করেছে ওয়েট কল। যেহেতু এ এর প্যারেন্ট হলো পি, সেখানে পি কল করবে। পি কল করলো, এখন প্রিন্ট এফ প্রসেস পি ফিনিশড আফটার এ, দেন রিটার্ন 0 করবে। সো প্যারেন্টের কাজ শেষ, বের হয়ে গেল। আচ্ছা, পরেরটাতে বলছে যে a client server rendezvous, the sender is blocked until the receiver accepts the message. Which buffer capacity, 0, bounded, unbounded, is required to implement this? Okay. সো রেন্ডেভিউ কি? সো এটা একটা প্রসেস যেখানে কিনা সেন্ডার আমার ব্লক হয়ে থাকবে যখন আমরা একটা মেসেজ সেন্ড করব সেন্ডার টু রিসিভার। রিসিভ ভাইয়া করবে। কথা কেটে কেটে এই আসছে, শোনা যায়নি এতক্ষণ। শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, এখন শোনা যাচ্ছে। যেটা বলছিলাম, রেন্ডেভিউ হলো একটা ক্লায়েন্ট সার্ভার প্রসেস যেখানে কিনা সেন্ডার অলওয়েজ ব্লক হয়ে থাকে যখন আমরা একটা মেসেজ সেন্ড করি টু সেন্ডার টু রিসিভার। সো যদি আমার সেন্ডার ব্লক হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না একটা রিসিভার ওই মেসেজটা পাবে, so ওই প্রসেসটাকে রেন্ডেভিউ প্রসেস বলছে বা মেথডকে রেন্ডেভিউ মেসেজ বলছে। সো এই সেম মেথড বা এই সেম প্রসেস আমরা কোন বাফারের মধ্যে দেখতে পারবো? এটা কি 0 বাফার হবে, বাউন্ডেড হবে, না আনবাউন্ডেড হবে? 0 বলতে যদি আমরা একটা মেসেজ পাঠাই, সেন্ডারকে আমরা একটা মেসেজ পাঠাবো, সো আমার লিস্টে, আমার বাফারে কখনো একটার বেশি মেসেজ সেভ হয়ে থাকতে পারবে না, মানে আমি একটার বেশি মেসেজ পাঠাতে পারবো না। বাউন্ডেডে কি হয়, এখানে মনে করেন একটা লিমিটেড নাম্বার মেসেজ আমি সেন্ড করতে পারবো। একসাথে মানে একটা সেন্ড করলাম, তারপর লিস্ট বাফার আমার একসাথে মনে করেন 10টা আছে, সো 10টা মেসেজ আমার বাফার আছে, সো প্রত্যেকটা মেসেজ তাদের সময় অনুযায়ী সেন্ড হতে থাকবে। আনবাউন্ডেডে কি হয়, যদি বাউন্ডেড থাকে তাহলে একটা লিমিটেড হবে, আর আনবাউন্ডেডে আনলিমিটেড হবে। সেখানে কোনো নাম্বার নাই যে আমি এতগুলো মেসেজ সেন্ড করতে পারবো, সেখানে নাম্বার মানে কোনো লিমিটেড নাই। 0তে কি হয়, 0তে আমি একটার বেশি মেসেজ সেন্ড করতে পারবো না। তাহলে এখন বলছে উইচ বাফার ক্যাপাসিটি ইজ রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট দিস। সো এটার অ্যান্সার হবে 0, কারণ রেন্ডেভিউ মেথডটা ছিল যেখানে সেন্ডার আমার ব্লক হয়ে থাকবে যদি আমি মেসেজ পাঠাই, যতক্ষণ পর্যন্ত না রিসিভার সেই মেসেজটা অ্যাকসেপ্ট করবে ততক্ষণ পর্যন্ত সেন্ডার ব্লক হয়ে থাকবে। রিসিভার মেসেজটা পেয়ে যাবে, সেন্ডার আনব্লক হয়ে যাবে। সো এই প্রসেসটা হলো রেন্ডেভিউ প্রসেস। সো এই সেম প্রসেস আমরা দেখতে পাই যদি আমরা বাফার ক্যাপাসিটি হলো 0 এটা নেই। সো এই বাফার ক্যাপাসিটি 0 মানে কি, আমি আমার বাফারের ক্যাপাসিটি নাই, আমি একটার বেশি মেসেজ পাঠাতে পারবো না। আচ্ছা, এই যে the required buffer capacity is 0 capacity. In 0 capacity, the queue size is 0. So no message can wait in the link. The sender must wait until the receiver accept the message. Sender কে ওয়েট করতে হবে, মানে সেন্ডার এখানে ব্লক হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত না রিসিভার অ্যাকসেপ্ট করবে মেসেজটাকে। Because of this, the sender cannot send many messages ahead of the receiver. This prevents the sender from outrunning the server, the receiver. সো 0 ক্যাপাসিটির কি হয়, আমি একটার বেশি মেসেজ এখানে পাঠাতে পারবো না। সো আমি যখনই মেসেজটা পাঠাবো তখন আমার সেন্ডার ব্লক হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না আমার রিসিভার ওই মেসেজটা অ্যাকসেপ্ট করবে ততক্ষণ পর্যন্ত আমার সেন্ডার ব্লক হয়ে থাকবে। এটা কি বোঝা গেল? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, পরেরটা বলছে সিস্টেম রিকোয়েস্ট টু প্রসেস 2GB video file for real-time processing, compare message passing and shared memory. For this specific task, which one minimize kernel intervention
Justify your choice using the overhead of memory copying. আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে যে আমরা যখন 2 GB ভিডিও ফাইল, এটা কিন্তু অনেক হিউজ, তাই না? So, এইটা অবশ্যই শেয়ার্ড মেমরিতে ইউজ করলে আমার বেশি তাড়াতাড়ি হবে, আমার কার্নেলের ইন্টারভেনশনটা কম হবে। মেসেজ পাসিং ইউজ করলে কার্নেল ইন্টারভেনশন মানে কি, মানে কার্নেল আমি কতটা ইউজ করছি এইটাই বলছে কার্নেল ইন্টারভেনশন। সো মেসেজ পাসিং যখন আমরা ইউজ করি তখন কি হয় যে আমাদের ইউজার টু কার্নেল বা আমাদের বিভিন্ন প্রসেস তো আলাদা আলাদা জায়গায় থাকতে পারে, তাই না? সো মেসেজ পাসিং যখন কি করছি তখন আমরা এক জায়গার মেমরি থেকে, সো এক জায়গার মেমরি থেকে কোনো একটা মেসেজ কপি করে কার্নেল হয়ে আরেক জায়গার মেমরিতে কার্নেল হয়ে আমি মেসেজটাকে পাস করছি। সো এইটা করার সময় আমাদের কার্নেলের রিকোয়ারমেন্ট বা আমার ওই প্রসেসটা শেষ করার জন্য কার্নেলের ইউজটা অনেক বেড়ে যাচ্ছে। যদি আমরা শেয়ার মেমরি ইউজ করি তাহলে এই 2 GB ভিডিও যদি আমি পাঠাতে চাই, তো আমি এক জায়গায় এই 2 GB ভিডিওতে আমি রেখে দিলাম, সো ওই জায়গা থেকে আমি আবার আরেকজনকে আমি সেন্ড করে দিচ্ছি। সো আমার এই ক্ষেত্রে কার্নেলের ইউজটা অনেক কমে যাচ্ছে। এটা কি বোঝা যাচ্ছে? মানে আমি যখন মেসেজ পাসিং ইউজ করছি তখন তো মনে করেন আমার দুই জায়গায় মেমরি আছে, আমার মেমরি স্পেস 2 জায়গায়। সো আমি প্রথমে এক জায়গার মেমরি থেকে কোনো কিছু কপি করে কার্নেল হয়ে আরেক জায়গার মেমরিতে আমি কপি করছি। সো এই জিনিসটা কিন্তু অনেক কার্নেলের ইউজটা বাড়িয়ে দেয়। যদি আমি শেয়ার্ড মেমরি ইউজ করি তাহলে আমার দুটো প্রসেস মনে করেন আছে, দুইজনই কিন্তু এক জায়গা থেকে আমার ভিডিও ফাইলটা অ্যাক্সেস করতে পারবে। তাহলে যদি আমি ডেফিনিশনটা দেখি, মানে আরো ভালোভাবে প্রশ্নটার অ্যান্সার দেখি, তাহলে বলছে ফর এক্সচেঞ্জিং এ 2 GB ভিডিও ফাইল শেয়ার্ড মেমরি ইজ বেটার দেন মেসেজ পাসিং. Message passing needs kernel help for sending and receiving messages, and large data may need copying. সো মেসেজ পাসিং এ একটা লার্জ ডেটা বারবার কপি করতে হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় বারবার কপি করে নিয়ে যেতে হতে পারে। সো যেটা কিনা আমাদের প্রসেসটাকে স্লো করে দেবে, উইচ ইজ স্লো। শেয়ার্ড মেমরি নিডস কার্নেল হেল্প অনলি এট দ্য বিগিনিং। সো কার্নেল শেয়ার্ড মেমরিতে আমাদের কার্নেল জাস্ট একবার ইউজ হবে প্রথমের দিকে to create the shared memory area. After that, both process can directly read and write the same memory. So shared memory has less kernel intervention and less memory copying override. মানে শেয়ার্ড মেমরি যদি আমরা মানে মেসেজ পাসিং যদি ইউজ করি তাহলে আমার এই 2 GB ফাইলটাকে বারবার কিন্তু কপি করতে হতো। মনে করেন একটা লোকেশনে আছে, এই লোকেশন থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে, ওই জায়গা থেকে আরেক জায়গায় কপি করো, ওই জায়গা থেকে আবার আরেক জায়গায় কপি হ্যাঁ, শেয়ার্ড মেমরি তাহলে মানে একবারই করতে পারছে ওটা কপি। করতে পারছি। এই কারণে আমাদের কার্নেলের ইন্টারভেনশনটা কম হয়ে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল জাস্ট এখানে ওভারহেডটা নিয়ে। ওই যে একটু আগে কার্নালের যে ওভারহেড আর এই ওভারহেড কি কাইন্ড অফ সেম? ওটা তো কমিউনিকেশন ওভারহেড ছিল। কমিউনিকেশন ওভারহেড বলতে কমিউনিকেশন যখন আমার বেশি সময় নিয়ে হচ্ছে তখন ওটাকে কমিউনিকেশন ওভারহেড বলছে। আচ্ছা, আর এই ওভারহেড বলতে কি বোঝানো হচ্ছে? এটা ওভারহেড না, এটা কার্নেলের ইন্টারভেনশন, মানে কার্নেলের ইউজটা কত বেশি হচ্ছে। না ভাই, যে পরের লাইনে ছিল জাস্টিফাই ইউর চয়েস ইউজিং দ্য ওভারহেড অফ মেমরি কপিং। ওভারহেড মানেই তো কোনো কিছুর বেশি হচ্ছে কিনা। সো মেমরি আমার এখানে বেশি কপি হচ্ছে না যখন আমরা মেসেজ পাসিং করছি, এই যে। So after that, both process can directly read and write the same memory. So shared memory has less kernel intervention and less memory copying overhead. হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, মেমরি কপিং মানে কি, মেমরি বারবার কপি হচ্ছে, ওটা যখন হচ্ছে তখন ওটা ওভারহেড হয়ে যাচ্ছে। বুঝতে পারছি ভাইয়া। আউটপুট ট্রেসিংটা লাগবে না, এই পরেরটা একটু বুঝিয়ে দেন, 4 নাম্বারটা। শেয়ার্ড মেমরি, জি ভাই। এইখানে বলছে আমরা একটা কমেন্ট লাইনে আমরা এটা কমেন্ট দিলাম 1 2 3 4 5। এইটা কমেন্ট করার পরে আমার প্যারেন্ট দুটো প্রসেস ক্রিয়েট করবে, একটা হলো চাইল্ড প্রসেস 1, চাইল্ড প্রসেস 2। চাইল্ড প্রসেস 1 এর কাজ হলো যে এই নাম্বারগুলোর 5টা যে নাম্বার দিলাম এই নাম্বারগুলো সবগুলো সাম বের করা।
সো 1 2 3 4 5 এগুলো সাম বের করলে কত হবে? শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। সো 1 2 3 4 5 এটা সাম বের করলে কত হবে? দেওয়াই আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আর্ট করেছেন? আচ্ছা। শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে এখন। আমি বললাম যখন যদি আমরা আমার কমান্ড লাইনে 1 2 3 4 5 এটা লিখি, হুম 1 2 3 4 5 এইটার সামটা আমার কত হবে? 15 15। 1 2 3 4 5 এখানে কয়টা নাম্বার আছে? 5টা। 5টা। সো চাইল্ড 1 এর কাজ হলো এই নাম্বারগুলোর সাম বের করা, আর চাইল্ড 2 এর কাজ হলো এই নাম্বারগুলোর কাউন্ট বের করা। আচ্ছা, আর প্যারেন্টে হচ্ছে কি বলেছে? প্যারেন্ট জাস্ট এই মেসেজটা এই চাইল্ড গুলোর কাছে পাঠাবে, এটাই তার কাজ। সো এখানে যে কোনো একটা প্রসেসে করতে বলছে, একটা হলো শেয়ার্ড মেমোরি আর একটা হলো পাইপস। সো পাইপসটাকে দেখি। পাইপটা ইজি হবে না শেয়ার মেমোরি? মানে স্যার আজকে বলছিলেন পাইপটা ইজি হবে, এটা বলেছিলেন। পাইপে তো কোডিং বেশি মনে হচ্ছে। যাই হোক, এটা আপনাদের কাছে। সেগুলো হেডার লিখলাম, ফার্স্ট হেডার গুলো দিলাম studio.h। দেখবেন কার কোনটার কাজ কি, এগুলো বইই পাবেন। দেন আমি একটা সাইজ দিলাম, ডিফাইন্ড সাইজ ইকুয়াল টু 100। সেটা হলো আমার বাফার সাইজ। সো আমি 100টার ওয়ার্ড নিতে পারবো, 100টা নাম্বার নিতে পারবো। সাইজটা দিয়ে দিলাম। ভাইয়া Then নাম্বারটা, সাইজ নাম্বারটা কি র্যান্ডমলি একটা দিলেই হবে? হ্যাঁ, র্যান্ডমলি একটা দিলেই হবে। আচ্ছা। দেন আমি আমার মেইন ফাংশনটা শুরু করলাম। ওকে, ইন্টিজার মেইন, ইন্টিজার আর্ক, ক্যারেক্টার আর্ক ভি। এখানে দুইটা ইন্টিজার, দুই হ্যাঁ, এগুলো মনে হয় আর্গুমেন্ট হিসেবে নিচ্ছে। ইন্টিজার p1 in, p1 out, p2 in, p2 out। সো p1 in এর কাজ হবে প্যারেন্ট থেকে চাইল্ডের কাছে এই 1 2 3 4 5 এই নাম্বারটা নিয়ে যাওয়া। p1 out এর কাজ হবে চাইল্ড 1 থেকে যেই মেসেজটা পাবো, যে ইনফরমেশনটা আউটপুটটা পাবো, ওইটা প্যারেন্টের কাছে নিয়ে যাওয়া। p2 in এর কাজ হলো প্যারেন্ট থেকে চাইল্ড 2 এর কাছে নিয়ে যাওয়া। p2 out এর কাজ হলো প্যারেন্ট 2 থেকে আউটপুটটা আমার চাইল্ড 2 থেকে আউটপুটটা আমার প্যারেন্টের কাছে নিয়ে যাওয়া। কোন ওয়ার্ড দিয়ে কি মিন করছে এটাকে বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝতে পারছি। সো এখানে জাস্ট এগুলো ডিফাইন করেছে, আর কিছুই না। আই থিঙ্ক এগুলো সাইজ, পিন এর সাইজ 2, মানে দুইবার নিয়ে আসবে, দুইবার নিয়ে যাবে। p1 out এর কাজ দেখবেন এটার মানে কি বোঝাচ্ছে, আমার বুঝতে পারছি না এখানে। মেবি রিড রাইট এরকম কিছু। না না, এখানে রিড রাইটের কিছু না, এটা জাস্ট ডিক্লেয়ার করেছে। আচ্ছা। আর্গুমেন্ট আমরা যেভাবে ডিক্লেয়ার করি না ভ্যারিয়েবল, সো ওগুলো জাস্ট ডিক্লেয়ার করেছে। দেন দুটো চাইল্ড নিল, চাইল্ড 1 চাইল্ড 2, একটা নাম্বারের একটা লিস্ট নিল, একটা মেসেজের লিস্ট নিল, ঠিক আছে। দেন একটা কন্ডিশন দিল যে আমরা যেই ভ্যালুগুলো নিচ্ছি 1 2 3 4 5 এগুলো যেন দুইটা অ্যাটলিস্ট হয়। মানে আমি যখন আমার কমান্ড লাইনে দিব, মানে টার্মিনালে যখন আমরা নাম্বারগুলো লিখবো, অ্যাটলিস্ট যেন দুইটা নাম্বার লিখি, যদি না লিখি তাহলে রিটার্ন করে দেবে। এটা আই থিঙ্ক না লিখলে হবে। ও আচ্ছা, হ্যাঁ এই কন্ডিশনটা তো দেয়া ছিল না কোশ্চেনে। হ্যাঁ। সো তারপর শুরু হচ্ছে আমার এখানে পাইপ ক্রিয়েট করলাম, 4টা পাইপ। একটা পাইপ হবে প্যারেন্ট থেকে চাইল্ড 1 এর কাছে নিয়ে যাবে, একটা পাইপ হবে চাইল্ড 1 থেকে প্যারেন্ট থেকে চাইল্ড 1 নিয়ে যাবে। দেন চাইল্ড 1 এর আউটপুটটা প্যারেন্টের কাছে নিয়ে যাবে, হলো p1 আউট পাইপ লাইনটা। p2 ইন পাইপটা নিয়ে যাবে প্যারেন্ট থেকে চাইল্ড 2 এর কাছে, পাইপ p2 আউট চাইল্ড 2 থেকে প্যারেন্টের কাছে রেজাল্ট নিয়ে যাবে। আচ্ছা, তারপর মেন কাজটা শুরু হলো। সো এখন পর্যন্ত কি করলাম? প্রথমে ডিক্লারেশন দিলাম, এই ভ্যারিয়েবল গুলো ডিক্লারেশন দিলাম, দেন পিআইডি ডিক্লেয়ার করলাম।
চাইল্ড 1 আর চাইল্ড 2 এর পিআইডি নিলাম, দুইটা বাফার ক্রিয়েট করলাম, মেসেজ নাম্বার, কন্ডিশন দিলাম যে আমার যে আর্গুমেন্ট আমি এখানে পাস করছি সেটা যেন অ্যাটলিস্ট 2 হয়। এটা করার পর এই লাইনটি কি করছে, এটা কপি করছে, মানে কমেন্টে যেই 1 2 3 4 5 এটা লিখেছিলাম, এটা জাস্ট এখানে কপি করছে। str কপি এই ফাংশনটা কপি করে। দেন পাইপ গুলো ডিক্লেয়ার করলাম, পাইপ 1 পাইপ 1 ইন, পাইপ 1 আউট, পাইপ 2 ইন, পাইপ 2 আউট। আচ্ছা, এখন মেন কাজ শুরু হবে। সো চাইল্ড 1 ইকুয়াল টু ফর্ক দিয়ে আমরা চাইল্ডকে ক্রিয়েট করছি, কন্ডিশন দিচ্ছি যদি চাইল্ড ইকুয়াল টু 0 হয় ভিতরে যাও, এখন রিড কল করো। সো রিড করে কি হচ্ছে যে নাম্বার সাইজ। সো আমরা যেই কমান্ডে 1 2 3 4 5 এটা দিয়েছিলাম না, এই মেসেজটা জাস্ট এখানে রিড করবে। রিড অপারেশনে জাস্ট এই নাম্বারগুলো এখানে রিড করবে 1 2 3 4 5। কিভাবে বুঝলাম? কারণ এখানে পাইপলাইন ছিল p1 ইন 0। সো p1 ইন এর কাজটা ছিল যে প্যারেন্ট থেকে চাইল্ড 1 এর কাছে ইনফরমেশন নিয়ে আসো। সো প্যারেন্টের কাছে ইনফরমেশন ছিল 1 2 3 4 5, সো ওটাকে এখানে চাইল্ড 1 এর কাছে নিয়ে আসো। দেন চাইল্ড 1 এর মেন কাজ শুরু হবে, যেটা কিনা ছিল সাম করা। সো টোটাল নাম্বারের সাম বের করা। সো একটা ভ্যারিয়েবল নিলাম, ইন্ট সাম ইকুয়াল টু 0, লুপ চালাবো, ইন্ট ইকুয়াল টু 0, 0 থেকে শুরু করে যতগুলো সাইজ আছে 1 2 3 4 5 মানে 5টা নাম্বার। সো 5 পর্যন্ত যাও, 5 পর্যন্ত যাও, প্রত্যেকবার এক করে বাড়বে, প্রত্যেকটা সাম নাও, সাম প্লাস নাম্বার আই। দেন এই রেজাল্টটা প্রিন্ট করো, প্রিন্ট এফ এন্ড রাইট করে দাও p1 আউট। চাইল্ড 1 থেকে প্যারেন্টের কাছে আউটপুট পাঠানোর পাইপলাইন দিয়ে আমার এটা রাইট করে দাও, p1 আউট মেসেজটা রাইট করে দাও। এক্সিট কল করো, চাইল্ড 1 এর কাজ শেষ। চাইল্ড 2 ক্রিয়েট করো, চাইল্ড ইকুয়াল টু ফর্ক, ইফ চাইল্ড ইকুয়াল টু 0 কন্ডিশন দিলাম, ভিতরে যাও, রিড করো, আবার সেম রিড করো। রিড করলাম, এখন চাইল্ড 2 এর কাজ ছিল কাউন্ট করা। সো কাউন্ট অপারেশনটা লিখো, কাউন্ট ফাংশনটা লিখো, ইন কাউন্ট ইকুয়াল টু str লেন অফ নাম্বার, মানে কতগুলো নাম্বার আছে, নাম্বার লেনটা কত এটা বের করবে এই ফাংশনটা বের করলাম। আউটপুটটা প্রিন্ট করো, শোনা যাচ্ছে? জি ভাইয়া, হ্যালো, শোনা যাচ্ছে। সো আউটপুটটা প্রিন্ট করো, দেন আউটপুটটা রাইট করে দাও, এক্সিট কল করো। আমরা যে প্যারেন্ট প্যারেন্ট থেকে চাইল্ড প্রসেস ক্রিয়েশন দেখলাম না, হ্যাঁ, ওই কোডটা আর এই কোডটা তো সেম প্রায়, জাস্ট এখানে একটা জিনিস হচ্ছে রিড, রাইট, আর এই ফাংশনটা কল হচ্ছে, মানে এই লুপটা কল হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি। আর ওই যে এক্সিট করে দিচ্ছে লাস্টে। হ্যাঁ, একবার সাম করবে, একবার কাউন্ট করবে, দুটা ডান। দেন প্যারেন্ট তখন দুইবার রাইট করবে, আহ, দুইটা প্রসেস ছিল, সো দুইটাকে ওয়েট কল করে দুইটাকে টার্মিনেট করে দিল, এন্ড দুইবার রিড করবে, এন্ড লাস্টে রিটার্ন 0। সো আচ্ছা প্রত্যেকটা ভাইয়া, প্যারেন্টের রিডের বিষয়টা না বুঝি নাই যে এটা কেন আবার ও করলো লাস্টে দিতে। রিড এটা করলো, ফাংশনে ছিল না। আই থিঙ্ক এটা রিড করেছে এই প্রিন্টটা করার জন্য। এই যে এই মেসেজে প্রিন্ট রিড করে এই মেসেজে সেভ করেছে, দেন লাস্টে এই মেসেজটা প্রিন্ট করে দিয়েছে, তাই না? হুম। রিড করে যে মেসেজে সেভ করেছে এন্ড দেন লাস্টে প্রিন্ট করে দিয়েছে। Okay. সো রিড রাইট করে মেইনলি এখানে কাজটা শেষ করছে। প্রত্যেকটা চাইল্ড একবার রিড করবে, একবার রাইট করবে, আর প্যারেন্ট তো দুইটা প্রসেস যেহেতু সে দুইবার রাইট করছে, এন্ড দেন লাস্টে দুইবার রিড করে মেসেজগুলোকে প্রিন্ট করে দিচ্ছে। সেম ভাইয়া একটা বেসিকে কোশ্চেন ছিল, একটা বেসিক, মানে বেসিক্যালি বাফার বলতে কি বোঝায়? বাফারই লিস্টের মতোই সেম, ও মানে স্টোর করবো যে জায়গায়। স্টোর করবো যে জায়গায়, হ্যাঁ, লিস্ট অ্যারে সেম।
শেয়ার শেয়ার মেমোরি তো সেম, জাস্ট আমরা যে বারবার রিড রাইট করছে এই সেম জিনিস জাস্ট এই কোডে লিখে দিলেই হবে। এন্ড তারপর তো সেম পুরোই চাইল্ড 1 ফর ক্রিয়েট করলো, চাইল্ড 1 এর কন্ডিশনের ভিতরে যাচ্ছে, লুপটা কল করলো, লুপটা লিখলো, প্রিন্ট করলো আউটপুটটা, এক্সিট কল করলো, চাইল্ড 2 এর কাছে যাচ্ছে, ফর কল করলো, চাইল্ড 2 এর কাজ ছিল কাউন্টটা বের করা, কাউন্টটা বের করলো, রেজাল্টটা দেখাচ্ছে, এক্সিট কল করে ফেলো। ও এন্ড আচ্ছা, দেন এখানে রিড রাইট এর ঝামেলাটা নেই বারবার, ওই যে হ্যাঁ, একবার লিখে দিচ্ছে। সো এটার কন্ডিশন শেষ, প্যারেন্টের কাছে দুবার ওয়েট কল করবে, যে দুটো প্রসেস ছিল চাইল্ড 1 চাইল্ড 2, দুইবার ওয়েট কল করলো এন্ড লাস্টে যে প্রিন্ট করে দিল এন্ড লাস্টে রিটার্ন। ভাই এই লাইনটা কি, যেটা সিলেক্ট করলেন এটা এখানে মাত্র? এটা কল করছে। ও আচ্ছা, ওই যে রিড রাইটের ওটা। আচ্ছা ভাইয়া, যে কোনো কোশ্চেনের জন্য এইটা কমন থাকবে না, যে রিড রাইটের? হুম, ঠিক এখানে ফাংশন নামটা ভুল লিখেছি। আচ্ছা, এটা এক কাজ করবেন, এটা যদি করেন ফার্স্টে চ্যাট জিপিটি কে দিবেন, যে চেক করতে বলবেন যে কোনো কিছু ভুল আছে কিনা। আচ্ছা, আমি করে ফেলি, আচ্ছা ঠিক আছে। 1 মিনিট। ও আচ্ছা, আমরা যখন এম ম্যাপ দিলাম তখন মেমরি নিচ্ছে, আবার যখন মুন ম্যাপ দিলাম তখন মেমরিকে ফেরত দিয়ে দিচ্ছে, মানে মেমরিকে ফ্রি করে দিচ্ছে। ও বাট ঠিক আছে কোডটা? হ্যাঁ, কোড ঠিক আছে, মানে ম্যাচ করছিল না তো, ও ফাংশন যে কল করছে ম্যাচ করছিল না, এই জন্য সন্দেহ হচ্ছিল। So, আমরা যখন এম ম্যাপ দিলাম, এই কোডটা যখন লিখছি তখন আমার মেমরি যে আমি নিব এটা ওই ফিক্সড করে দিচ্ছে। যখন এই কোডটা লিখছি মুন ম্যাপ ডেটা সাইজ অফ শেয়ার ডেটা, তখন আমার মেমরিকে ফ্রি করে দেবে, দেন রিটার্ন করে ফেলবে। ও হ্যাঁ, বুঝতে পারছি। এটা মনে হচ্ছে এই কোডটা বেশি ইজি কম্পেয়ার টু দিস, এখানে বারবার রিড রাইট করতে হচ্ছে। দেখেন এক্সামে কোনটা দেয়। অপশন মেবি থাকবে, পাইপ অথবা। 4 নাম্বারটা না লিখলেই আমার মতে ভালো, কজ এখানে এগুলোতে একটু কিছু লিখলেও পার্শাল মার্কিং পাবেন, আর এটা যদি ভুল হয়ে যায় তাহলে তো আর সব যাবে। ভাইয়া বুঝি নাই 4 নাম্বারটা। যেটা বললাম, আপনি যদি ওপরের গুলো আমাদের কিন্তু 4টা প্রশ্ন থাকবে, সো 4টার মধ্যে কিন্তু যেকোনো 3টা লিখতে হবে। ও আচ্ছা। সো 4 নাম্বারটা অপশনাল, আপনি লিখতেও পারেন না লিখতেও পারেন। যেটা বললাম যে ওপরের গুলো লেখার জন্য বললাম, কারণ এগুলোতে যদি কিছু লেখেন, না বিজেপি কিছু লিখে দিলেন তাও কিছু মার্ক তো দিবে স্যার, কিন্তু এটা যদি এখন না হয়, লজিক যদি আপনার ভুল হয় তাহলে তো মার্ক কাটা যাবে, তাই না?
ও বুঝতে পারছি। So, এইটা আমাদের সময় কেউ খুব একটা লিখতো না, আমিও লিখিনি। যদি বেশি কমন পড়ে যায়, সেম টু সেম হয়ে যায়, তখন লিখতে চান, ও আচ্ছা, ঠিক আছে। তার আগে লিখেন না। আর কারো কোনো কিছু প্রশ্ন আছে? না ভাই, আপাতত না। ফিল ফ্রি হয়ে বলে না, কোনো সমস্যা নেই, যে কোনো প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তাহলে কারো কিছু নেই। হ্যাঁ, ছোট একটা কোশ্চেন ছিল। আমি হচ্ছে গিয়ে স্যারের পুরো স্লাইডটা ক্লডকে দিয়ে বলছি যেন আমাকে জাস্ট কি পয়েন্ট দিয়ে হচ্ছে কি একটা ছোট করে নোটের মতন করে দেয়। ওইটাতে তেমন কোনো এক্সপ্লেনেশন নাই, জাস্ট কি পয়েন্ট গুলো আছে, এটাকে আমি নিতে পারবো? প্রিন্ট করে নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। হুম, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আর স্লাইডে যেটা হয় কি না, স্লাইড এক্সপ্লেনেশনটা কম দেওয়া থাকে। সো স্লাইডে যখন আপনি ছোট ছোট প্রশ্নগুলো, যে লাইক এমসিকিউ কই গেল, এমসিকিউ টাইপের যদি প্রশ্ন থাকে, তখন আপনার স্লাইড থেকে অনেকটা হেল্প আসতে পারে। যে স্লাইডটা দেখলাম, সো ওখানে খুব সংক্ষেপে কিছু লেখা আছে, বাট যখন আপনি এক্সপ্লেনেশন টাইপের প্রশ্নগুলো লিখবেন, তখন কিন্তু স্লাইড আপনাকে খুব একটা হেল্প করবে না। আমার সময় যেটা হয়েছিল। আচ্ছা জি ভাইয়া। তো বেটার হয় যে বই স্লাইড দুটাই নিয়ে যাওয়া ট্রাই করা। হুম, জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্ত রাখি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। অল দ্য বেস্ট সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।